নমস্কার জানাই সবাইকে। স্কুল অফ অ্যাচিভার্স এর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি অভিষেক, আমি তোমাদের জন্য যে ত্রিপুরার ইতিহাসের যে একটা সিরিজ নিয়ে এসেছি, এইটার আজকে হবে দ্বিতীয় ক্লাস। চলো, আমরা প্রিভিয়াসলিও একটা ক্লাস আমরা তোমাদেরকে আপলোড করে দিয়ে দিয়েছি, আর এখন হতে যাচ্ছে এটা ত্রিপুরার হিস্ট্রি সম্পর্কে একটা দ্বিতীয় ক্লাস। ঠিক আছে? তো আশা করি তোমরা আগের যেই রাজাদের কথা আমি বলেছিলাম, ওদের যে কার্যকলাপগুলো আমি বলেছিলাম, আশা করি ওইগুলো তোমরা নোট ডাউন করেছো এবং রিভিশনও করেছো। তো আজকে দেখা যাক, আমরা আরো কিছু রাজাদের সম্পর্কে জানতে যাচ্ছি। ঠিক আছে? তো তোমরা কপি পেন নিয়ে বসে যাও, যা যা বলবো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে। চলো, দেখো, আমরা লাস্টলি ক্লাসের মধ্যে 5জন রাজার সম্পর্কে আই থিঙ্ক পড়েছিলাম। তো এখন আমাদের এটা হতে যাচ্ছে কিন্তু 6 নাম্বার। আবারও বলছি, এটা কিন্তু ক্রোনোলজিক্যাল পিরিয়ডে না, আমরা ওয়ান স্টেপ বাই স্টেপ যেগুলো ইম্পর্টেন্ট ওই সমস্ত রাজাদের কথাই এখানে পড়ছি। ঠিক আছে? চলো, এখানে কি লেখা আছে? এখানে আমাদের প্রথম রাজা আজকের, উনি হলেন রত্নমাণিক্য। রত্নমাণিক্য, ঠিক আছে? তো রত্নমাণিক্যর সঙ্গে আমি কিন্তু আরেকটা কথাও বলতে পারি। আমরা প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছিলাম সেকেন্ড বা থার্ড উনি ছিলেন রত্নফা। রত্নফা রত্নফা ইজ অলসো নোন এজ রত্নমাণিক্য। ঠিক আছে? কেন উনি রত্নমাণিক্য হিসেবে পরিচিত? কারণ উনি ছিলেন প্রথমে রত্নফা, চেংতুং ফার মতো, কিন্তু মাণিক্য টাইটেল আসার পর উনি কিন্তু রত্নমাণিক্য হয়ে যান। ঠিক আছে? এটা তোমরা নোট করে নেবে, রত্নফাই কিন্তু রত্নমাণিক্য। ঠিক আছে? চলো, এখন দেখা যাক উনি কি করলেন। হি ইন্ট্রোডিউস কয়েন এজ সিস্টেম ইন ত্রিপুরা। এটা কিন্তু খুবই মেজর একটা কাজ, খুবই ইম্পর্টেন্ট। এটা স্টার মার্ক তোমরা দিয়ে রাখতে পারো, আমি কিন্তু সবগুলোতে স্টার মার্ক দেবো না। ঠিক আছে? তো এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। কি হি ইন্ট্রোডিউসড কয়েনেজ সিস্টেম ইন ত্রিপুরা। উনি ত্রিপুরার মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন, মুদ্রা পদ্ধতি। আগে প্রথমে কি চলতো? বার্টার সিস্টেম চলতো, মানে বিনিময় প্রথা, একজন কিছু দিয়ে আরেকজন কিছু নেওয়ার যে একটা প্রথা, ওইটাকে বলতো বার্টার সিস্টেম। এটা চলতো আগে সব জায়গার মধ্যে, কিন্তু ত্রিপুরার মধ্যে প্রথম উনি রত্নমাণিক্য, ইনি প্রথম মুদ্রার প্রচলন করেন। ঠিক আছে? চলো, তাহলে আমরা আমাদের সেকেন্ড রাজাতে চলে যাই আবার আজকের। উনি ছিলেন কে? রত্নমাণিক্য টু। উনি কে? রত্নমাণিক্য ওয়ান। ঠিক আছে? উনি হলেন রত্নমাণিক্য, এই যে টু টু দেওয়া আছে কিন্তু। ঠিক আছে? রত্নমাণিক্য টু কি করলো? ওনার পিরিয়ডটা কত দেখো, 1685 থেকে 1693। ঠিক আছে? এখন উনি কি করলেন দেখো, বিল্ড, উনি কি করলেন? বিল্ড সতেরা রত্ন টেম্পল। কি করে এটা যদি আমি বাংলায় বলি, উনি বানালেন, কি বানালেন? 17 রত্ন টেম্পল। কি বানালেন উনি? 17 রত্ন টেম্পল। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে? সেকেন্ডলি আমরা কি জানতে পারি? শেখ মোহাম্মদি রিটেন চম্পক বিজয় বুক ইন হিজ পিরিয়ড। শেখ মোহাম্মদী নামে একজন কবি, উনি কি লিখলেন? চম্পক বিজয় নামে একটি বই লিখলেন। কার পিরিয়ডে? আমাদের রত্নমাণিক্য টু এর পিরিয়ডে। ওই সময়কার একটা বিখ্যাত বই কিন্তু চম্পক বিজয়, তার জন্য এই বইটা এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? আশা করি তোমরা নোট করে নিয়েছো। চলো, তো আমরা আজকের থার্ড রাজা সম্পর্কে জানতে যাই। দেখো, থার্ডলি আমি কার নাম লিখেছি এখানে? ধর্মমাণিক্য টু। ধর্মমাণিক্য টু। এখন ধর্মমাণিক্য টু উনি কি করলেন দেখো তো, ওনার পিরিয়ডটা ছিল কত? 1714 থেকে 1725। ঠিক আছে? এখন দেখো, উনি ফার্স্ট অফ অল কি করলেন? হি ইন্ট্রোডিউসড লো বাজেট কারেন্সি ইন হিজ পিরিয়ড। উনি কি করলেন? লো বাজেট কারেন্সি। লো বাজেট কারেন্সি বলতে কিরকম? এখন ধরো আজকে তোমাদের 10 টাকার যে কয়েন, এই কয়েনটা বানাতে ধরো তোমার 8 টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে? একটা সাপোজ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তোমাদেরকে, যে 10 টাকার কয়েন যদি বানাতে আজকে 8 টাকা 9 টাকা খরচ হয়, তাহলে তো 10 টাকার ভ্যালুটা সেই রকম ভাবে পাওয়া যায় না। ঠিক আছে? কিন্তু উনি কি করলেন? লো বাজেট কারেন্সি ইন্ট্রোডিউস করলেন।
ঠিক আছে, এটা কিরকম আবার, মানে তিনি এরকম একটা কয়েন বা নোট, এরকম একটা টাকার প্রচলন করলেন যেটাকে বানাতে খুবই স্বল্প খরচ লাগবে এবং এটার ভ্যালুটা থাকবে অনেক বেশি, এটার খরচের তুলনায় ভ্যালুটা অনেক বেশি থাকবে, তার জন্য এটাকে বলা হয় লো বাজেট কারেন্সি। ঠিক আছে, চলো সেকেন্ডলি কি জানা যায়, হি অলসো অ্যাটাক মণিপুর, উনি ত্রিপুরার একজন রাজা যিনি মণিপুরকে অ্যাটাক করেছিলেন। ঠিক আছে, আবারও সবাইকে আমি জানিয়ে দিচ্ছি যে উনি আরো অনেক কাজ করেছেন, প্রত্যেক রাজারাই অনেক কাজ করেছেন, কিন্তু সবগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলাই কিন্তু এখানে লেখা হয়েছে। ঠিক আছে, চলো তো ধর্মমাণিক্য টু, মনে রাখবে কিন্তু আমি বারবার টু বলছি, দেখো টু লেখা আছে, টু আর ওয়ান এগুলো কিন্তু বারবার তোমরা কিন্তু ডিনোট করবে। ঠিক আছে, চলো তো হি অলসো অ্যাটাক মণিপুর। ঠিক আছে, দেখি আমাদের 9 নম্বরে কি আছে এখানে, আমি কিন্তু সিরিয়ালটা প্রথম ক্লাস থেকে কিন্তু মেনটেন করছি। ঠিক আছে, চলো তো 9 নম্বরে কি লিখেছে, কৃষ্ণমাণিক্য। কৃষ্ণমাণিক্য ওনার পিরিয়ডটা কত ছিল, 1760 থেকে 1783। ঠিক আছে, এখন উনি কি করলেন দেখো তো, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম টিপিএসসি হোক জিআরবিটি হোক যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হি শিফটেড দ্য ক্যাপিটাল অফ উদয়পুর টু ওল্ড আগরতলা। আমাদের আগের আমরা সবাই জানি আমাদের রাজধানী কোথায় ছিল, উদয়পুরে, এখন আমাদের রাজধানী আগে উদয়পুরে ছিল, এখন এটাকে উনি ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে এসেছিলেন, ওল্ড আগরতলাতে। আর ওল্ড আগরতলা আমরা জানি কোথায়, কি নামে পরিচিত, খয়েরপুর নামে পরিচিত আগে যেটা ছিল, এখন এটা খয়েরপুর হয়ে গেছে। ঠিক আছে, তো কৃষ্ণমাণিক্য ইজ দ্য কিং হু ট্রান্সফর্মড দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা উদয়পুর টু ওল্ড আগরতলা, আমরা কিন্তু এটা বলতে পারি। ঠিক আছে, উনি উদয়পুর থেকে ওল্ড আগরতলাতে ট্রান্সফার করেছিলেন, কত সালে, সালটাও জেনে রাখো, 1761 সালে। ঠিক আছে, চলো সেকেন্ডটি ওনার ব্যাপারে কি জানতে পারি, তার ওয়াইফের নাম, ওনার ওয়াইফের নাম কি, ওয়াইফের নাম হলো জাহ্নবী দেবী, জাহ্নবী না কিন্তু জাহ্নবী, জাহ্নবী দেবী। ঠিক আছে, চলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে উনি উদয়পুরকে ওল্ড আগরতলাতে শিফট করেছিলেন, আমাদের যে ক্যাপিটালটা ত্রিপুরার। ঠিক আছে, দেখি আমরা সেকেন্ডলি কি আছে আবার এখানে, এখানে হলেন 10 নম্বরে কৃষ্ণ কিশোর মাণিক্য, আগের ছিলেন কি কৃষ্ণ মাণিক্য, এখন হলেন কৃষ্ণ কিশোর মাণিক্য, ওনার পিরিয়ডটা কত, 1829 থেকে 1849। ঠিক আছে, এখন ওনার ব্যাপারে আমরা কি জানতে পারি, হি শিফটেড, হি অলসো শিফটেড দ্য ক্যাপিটাল অফ আগরতলা টু রিসেন্ট আগরতলা। উনি কি করলেন, আমাদের যে কৃষ্ণমাণিক্য উনি কিন্তু উদয়পুর থেকে ওল্ড আগরতলাতে ট্রান্সফার করেছিলেন 1761 সালে। ঠিক আছে, কিন্তু আমাদের কৃষ্ণ কিশোর মাণিক্য যে রাজা উনি কি করলেন, এখানে ওল্ড আগরতলা তোমরা লিখতে পারো, উনি ওল্ড আগরতলা থেকে রিসেন্ট যে আগরতলা এখন আগরতলা এইখানে উনি আমাদের ক্যাপিটালটাকে ট্রান্সফার করেন। ঠিক আছে, একটা ট্রান্সফার হয়েছিল উদয়পুর থেকে ওল্ড আগরতলা, আর কৃষ্ণ কিশোর মাণিক্য কি করলেন, ওল্ড আগরতলা থেকে এখন যে আগরতলা রিসেন্ট আগরতলা ওই আগরতলাতে উনি কিন্তু আমাদের ক্যাপিটালটাকে স্থানান্তর করেন। এটা কবে হয়, 1844 সালে, 1844। আর প্রথমবার ক্যাপিটাল ট্রান্সফার কবে হয়েছিল উদয়পুর থেকে ওল্ড আগরতলা, 1761। দুইটা সাল কিন্তু তোমরা মনে রাখবে, এই দুইটা খুব খুব মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক ওনার ব্যাপারে, হি বিল্ড 14 গডেস টেম্পল, মানে 14 দেবতা মন্দির। 14 দেবতা মন্দির কে ফর্ম করেন, কৃষ্ণ কিশোর মাণিক্য, তোমরা কিন্তু আসলে আনসার করতে পারবে। ঠিক আছে, এটা কে বানান, 14 দেবতা মন্দির কৃষ্ণ কিশোর মাণিক্য। ঠিক আছে, চলো তো এখানে 11 নম্বর, 11 নম্বর কে, নরেন্দ্র মাণিক্য। নরেন্দ্র মাণিক্য ওনার পিরিয়ডটা কত ছিল, 1693 থেকে 1695 পর্যন্ত। ঠিক আছে, উনি কি করলেন, যেটা ওনার মধ্যে প্রধান প্রধান কাজ, এটাই এখানে নিয়ে আসলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ওনার, হি বিল্ড কসবা কালীবাড়ি। এই যে আমাদের আজকে বিশালগড় যেতে আমাদের যে রাস্তার মাথা পড়ে ওই দিকে গিয়ে আমরা কিন্তু একটা প্রসিদ্ধ ত্রিপুরার একটা প্রসিদ্ধ মন্দির পাই, এটা হলো কসবা কালীবাড়ি।
প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম যে কসবা কালীবাড়ির সামনে যে কমলা সাগরটা যে বাংলাদেশের বর্ডারের সঙ্গে, ওইটা কে নির্মাণ করিয়েছিলেন, ঠিক আছে। আর এখন আমি পড়াচ্ছি কি, যে কসবা কালীবাড়িটা কে নির্মাণ করেন, ওইটা কে করেন, নরেন্দ্র মানিক্য। কে করেন, নরেন্দ্র মানিক্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো তো নেক্সট 12 নম্বর। নেক্সট কি, কল্যাণ মাণিক্য। এখানে কল্যাণ উঠেছে, এটা এন লিখে দিও তোমরা। কল্যাণ মাণিক্য। কল্যাণ মাণিক্য উনি, ওনার পিরিয়ডটা কত ছিল, 1626 থেকে 1660 পর্যন্ত। তো এটা হবে কল্যাণ মাণিক্য। কল্যাণ মাণিক্য কি করলেন, হি এক্সকেভেটেড মানে আমি প্রথম ক্লাসে বলছিলাম মানে খনন করা। এক্সকেভেটেড মানে হলো খনন করা। হি এক্সকেভেটেড কল্যাণ সাগর। উনি কি করলেন, কল্যাণ সাগর খনন করেছিলেন, ঠিক আছে। আর কল্যাণ সাগর সবাই জানো কোথায় অবস্থিত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। চলো, আর সেকেন্ডলি আমরা ওনার ব্যাপারে কি জানতে পারি, হি বিল্ড বিল্ড গণপতি টেম্পল। ঠিক আছে, এটা গমপতি হবে না, এটা এন লিখে দিও তোমরা, ঠিক আছে। এটা হবে গণপতি টেম্পল, ঠিক আছে। আমি লিখে দিই একটু ভালো করে, হি বিল্ড গণপতি টেম্পল অ্যাট উদয়পুর। গণপতি টেম্পল নামে একটি মন্দির উনি স্থাপন করেন, কোথায়, উদয়পুরের মধ্যে, ঠিক আছে। আর থার্ডলি কি, হি ট্রাইড টু ডিথ্রোন হিম উইথ দ্য হেল্প অফ শাহ সুজা। উনি কি করলেন, উনি নিজেকে নিচে পদত্যাগ করানোর চেষ্টা করলেন, কার মাধ্যমে, শাহ সুজার মাধ্যমে। আর শাহ সুজা কে ছিলেন, দ্য সুবেদার অফ বেঙ্গল। বেঙ্গল প্রভিন্সের কে ছিলেন, সুবেদার ছিলেন শাহ সুজা, ঠিক আছে। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তার জন্য তবু আমি দিয়ে দিয়েছি। আর এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা তো ভালো ইম্পর্টেন্ট। চলো, হি বিল্ড গণপতি টেম্পল এট উদয়পুর, আর হি এক্সকেভেটেড কল্যাণ সাগর, ঠিক আছে। আর লাস্টলি ওনার ব্যাপারে কি জানতে পারি, তার সন নেম। সন মানে কি, তার পুত্রের নাম কি, তার পুত্রের নাম হলো নক্ষত্র রয়। তার ছেলের নাম কি, নক্ষত্র রয়। ভালো করে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও, ঠিক আছে। চলো, আশা করি তোমাদের সবারই ক্লাসগুলো ভালো লাগছে, আমাদের যে সিরিজটা চলছে। তো যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড তোমরা কমেন্ট করে আমাদের পাশে থাকবে কিন্তু। আরো আগামী দিনে আমরা যেন এরকম ক্লাস করলে তোমাদের কাছে যেন সরাসরি যেন আমরা পৌঁছাতে পারি, ঠিক আছে। চলো, তো থার্ডলি এখানে 13 নম্বরে আমরা কার কথা জানতে পারি, বিজয় মাণিক্য। বিজয় মাণিক্য টু, এই যে টু, এ 1 2 কিন্তু ভালো করে তোমরা ইন্ডিকেট করবে। বিজয় মাণিক্য টু, ওনার ব্যাপারে কি জানতে পারি, ওনার পিরিয়ডটা কত, 1532 থেকে 1563, ঠিক আছে। এখন ওনার ব্যাপারে জানতে গেলে প্রথমে কি জানা যায়, হি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ মুঘল এম্পায়ার আকবর। কন্টেম্পোরারি মতলব কি, সমসাময়িক, মানে সেম পিরিয়ডে। দেখো মানে কি, যে আমাদের বিজয় মাণিক্য টু, উনি আকবরের সমসাময়িক, মানে আকবর যেই পিরিয়ডে রাজত্ব করেছিলেন মুঘল সাম্রাজ্যকে, সেম পিরিয়ডে বিজয় মাণিক্য টু ও কিন্তু ত্রিপুরার রাজা ছিলেন, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা। তো সেকেন্ডলি ওনার ব্যাপারে কি জানা যায়, হি ওয়াজ মেনশন ইন দ্য বুক আইনি আকবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যে প্রশ্ন আসতে পারে যে বিজয় মাণিক্য টু, বিজয় মাণিক্য টু কোন বইয়ের মধ্যে উল্লেখিত রয়েছেন, বইটার নাম কি, আইন ই আকবর। আইন ই আকবর, ঠিক আছে। এটা ভালো করে তোমরা লিখে নাও, ঠিক আছে। উনি কোন বইয়ের মধ্যে উল্লেখিত রয়েছেন, বিজয় মাণিক্য টু আইন ই আকবর বইয়ের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট আমরা কার কথা জানবো, উনি হলেন উদয় মাণিক্য। উনিকে উদয় মাণিক্য, উদয় মাণিক্য ওয়ান। এই উদয় মাণিক্য ওয়ান, ওনার পিরিয়ডটা কত ছিল, 1566 থেকে 1573 পর্যন্ত, ঠিক আছে। এখন উনি, ওনার নামে আমরা কি জানতে পারি, হি নোন অ্যাজ গোপী প্রসাদ। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, উদয় মাণিক্য ওয়ান কি নামে পরিচিত, বা উদয় মাণিক্য কি নামে পরিচিত, তুমি কি বলবে, হি নোন অ্যাজ গোপী প্রসাদ। কি নামে পরিচিত উনি, গোপী প্রসাদ নামে পরিচিত। হি রিনেমড রাঙ্গামাটি টু উদয়পুর। ভেরি ভেরি এগেইন মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু যেগুলো স্টার মার্ক আমি দিচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু স্টার মার্ক আমি দিচ্ছি না,
যেগুলোর মধ্যে স্টার মার্ক আমি দিচ্ছি ওইগুলো কিন্তু তোমরা নিজেরাও কপির মধ্যে স্টার মার্ক দিয়ে কিন্তু রাখবে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হি রিনেমড রাঙ্গামাটি। রাঙ্গামাটি আগে কার নাম ছিল আমরা সবাই জানি, উদয়পুরের নাম আগে কি ছিল, রাঙ্গামাটি। তো উদয়পুরের সেই মানে রাঙ্গামাটির যে নামটা, এই রাঙ্গামাটি নামটাকে চেঞ্জ করে উনি উদয়পুর করে দেন, এখন যে প্রেজেন্ট নাম উদয়পুর। এটা কে করলেন, উদয় মানিক্য। দেখবে তোমরা লক্ষ্য করলে ওনার নামের সঙ্গে সঙ্গে কিন্তু লিংক রয়েছে উদয়, ওনার নামও উদয় আর উনি নামও রেখেছেন কিন্তু উদয়। জোকসা পার্ট মনে রাখার জন্য এটা একটা কৌশল। ঠিক আছে, উদয় মানিক্য রাঙ্গামাটি থেকে ট্রান্সফার করে নাম রাখেন এটার উদয়পুর। ঠিক আছে, চলো তো নেক্সট আমরা কার ব্যাপারে জানবো, ধর্মমাণিক্য ওয়ান বা ধর্মমাণিক্য। দেখো ধর্মমাণিক্য ওয়ান, ওনার পিরিয়ডটা কত, 1431 থেকে 1462। প্রথমেই বলেছিলাম চ্যাংটুং ফা আমাদের প্রথম রাজা, 1400 থেকে 1431 পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। আর 1431 থেকে কিন্তু সেকেন্ড পিরিয়ড শুরু হয়েছিল, উনি এটা সেকেন্ড, আমাদের তাহলে সেকেন্ড রাজা কে ছিলেন, দেখো এটা সেকেন্ড রাজা কত পরে আসলো, এডিটিং এ বোধহয় একটু পিছনে চলে এসেছে। সেকেন্ড রাজা ছিলেন ধর্মমাণিক্য ওয়ান বা ধর্মমাণিক্য। ঠিক আছে, ওনার পিরিয়ড কত ছিল, 1431 থেকে 1462। যেই পিরিয়ড যেই সময় থেকে চেংটুং ফা ওনার রাজত্ব শেষ করেছিলেন, ওখান থেকেই দ্বিতীয় রাজার আগমন হয়, উনি ছিলেন ধর্মমাণিক্য। ঠিক আছে, ওনার পিরিয়ড হলো 1431 থেকে 1462। ঠিক আছে, এখন দেখো উনি কি করলেন, হিজ রিয়েল নেম ইজ হরি রয়। ধর্মমাণিক্যর অরিজিনাল যে আসল নামটা কি, আসল নাম হলো ওনার হরি রয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আর সেকেন্ডলি ওনার ব্যাপারে কি জানতে পারি, রাজমালা। এই যে আমি প্রথমেই ক্লাসেই বলেছিলাম যে ত্রিপুরার যে ইতিহাস সেটা ভালো করে জানতে গেলে এটার একটাই উৎস, একটাই রুট, সেটা হলো রাজমালা। রাজমালা ছাড়া ত্রিপুরার ইতিহাস কেউ জানতে পারবে না, এটার মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করা রয়েছে ত্রিপুরার রাজাদের সম্পর্কে। ঠিক আছে, তো এই যে রাজমালা, রাজমালা রিটেন আন্ডার দ্য পিরিয়ড অফ ধর্মমাণিক্য। ধর্মমাণিক্যর পিরিয়ড থেকে, ওনার টাইম পিরিয়ড থেকে কিন্তু রাজমালাটা লেখা স্টার্ট হয়েছিল। রাজমালা ওয়াজ রিটেন স্টার্টেড ও কার পিরিয়ড থেকে, ধর্মমাণিক্যর পিরিয়ড থেকে কিন্তু স্টার্ট হয়েছিল। এবং নিয়ার অ্যাবাউট, এটা লিখে রাখতে পারো প্রায়, লিখে রাখতে পারো প্রথমে প্রায়, প্রায় 500 বছর পর্যন্ত, প্রায় 500 বছর পর্যন্ত কিন্তু এই রাজমালা যে বইটা, বইটা কিন্তু লেখা কিন্তু চলতে থাকে। কত বছর পর্যন্ত, প্রায় 500 বছর পর্যন্ত, এক্সাক্ট কিন্তু 500 বছর না, প্রায় 500 বছর পর্যন্ত এই রাজমালা বইটা কিন্তু লেখা চলতে থাকে। ঠিক আছে, আর এটা স্টার্ট কবে হয়েছিল, ধর্মমাণিক্যর পিরিয়ড থেকে, উনি প্রথম এটা শুরু করেছিলেন। ঠিক আছে, চলো তো নেক্সট আমরা কার ব্যাপারে জানতে পারি, কাশীচন্দ্র মাণিক্য। কাশী চন্দ্র মাণিক্য, ওনার পিরিয়ডটা কত, 1826 থেকে 1829। এখন উনি কি করলেন, হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ খেলাত। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ খেলাত। উনি কি করলেন, যে খেলাত একটা টাইটেল, উনি প্রথম এই টাইটেলটা উনিই প্রথম দিয়েছিলেন, কে, কাশীচন্দ্র মাণিক্য। ঠিক আছে, চলো নেক্সট কি, নেক্সট হলো আমাদের দুর্গা মাণিক্য। নেক্সট হলো দুর্গা মাণিক্য। দুর্গা মাণিক্য ওনার পিরিয়ডটা হলো 1809 থেকে 1813 পর্যন্ত। ঠিক আছে, এখন উনি কি করলেন, ডিউরিং হিজ পিরিয়ড ব্রিটিশার্স স্টার্টেড টু কালেক্ট নজরানা। এটা একটা আলাদা একটা টার্ম, এটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, যে দুর্গা মাণিক্যর পিরিয়ডে কি হলো, ব্রিটিশার্সরা কালেক্ট করা স্টার্ট করলো, কি কালেক্ট করা স্টার্ট করলো, নজরানা। এখন নজরানা কি, নজরানা ইজ ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। ব্রিটিশরা আগে কি করতো, আমাদের এখান থেকে বই আছে সবাই জানো, লাগান মুভি, লাগান কি করতো, আমাদের এখান থেকে আগে উসুল করতো, মানে আমাদের এখান থেকে ওরা লাগান নিত সবকিছুর মধ্যে। তো ব্রিটিশরা ওয়ান কাইন্ড অফ নজরানা মানে ওয়ান কাইন্ড অফ লাগান ব্রিটিশার্সরা নেওয়া শুরু করেছিল। এই নজরানা নামে যে টার্মটা ছিল, এটা নেওয়া শুরু করলো কার পিরিয়ডে, দুর্গা মাণিক্যর পিরিয়ডে। ঠিক আছে, তো নেক্সট কি রয়েছে,
জয়মাণিক্য, জয়মাণিক্য, জয়মাণিক্য টু, জয়মাণিক্য টু ওনার পিরিয়ড কত ছিল? 1739 থেকে 1746 পর্যন্ত। এখন জয়মাণিক্য টুর পিরিয়ডের মধ্যে কি হয়েছিল দেখো, শামশের গাজী ক্যাপচার্ড উদয়পুর আন্ডার হিজ পিরিয়ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শামশের গাজী কোন রাজার পিরিয়ডে উদয়পুরকে ক্যাপচার করেছিলেন? এটা কি হবে? জয়মাণিক্য টু এর পিরিয়ডে। ঠিক আছে, ওনার শাসনকাল চলাকালীন সময়ে শামশের গাজী ত্রিপুরার যে উদয়পুর সাব ডিভিশন রয়েছে এইটাকে একদম ক্যাপচার করে নিয়েছিলেন। ঠিক আছে, চলো। আর আজকে আমাদের লাস্ট রাজাকে আমাদের আজকে লাস্ট রাজা হলেন, আই থিঙ্ক এটা 20 হবে। চলো, একটা নাম্বার আমি আই থিঙ্ক মিস করে গেছি। তো আমাদের আজকে লাস্ট রাজা হলো ঈশান চন্দ্র মাণিক্য। ঈশান চন্দ্র মাণিক্য ওনার পিরিয়ডটা কত? 1849 থেকে 1862। তো ঈশান চন্দ্র মাণিক্যর ব্যাপারে আমরা কি জানতে পারি? উনি কি করলেন? গ্রেট রিভোল্ট অফ 1857, গ্রেট রিভোল্ট অফ 1857, এই যে রিভোল্টটা এটা ওনার পিরিয়ডে কিন্তু হয়েছিল। কার পিরিয়ডে? আমাদের ঈশান চন্দ্র মাণিক্যের পিরিয়ডে কিন্তু এই গ্রেট রিভোল্ট অফ 1857 কিন্তু হয়েছিল। ঠিক আছে, আর এখন দেখো আর কি কি হয়েছিল। সেকেন্ডলি আমরা কি জানতে পারি? কুকি রিভোল্ট, সেম এই রিভোল্টের মতো কুকি রিভোল্টও কিন্তু ওনার পিরিয়ডেই হয়েছিল। আর এই কুকি রিভোল্টটা কবে হয়েছিল? 1860 থেকে 1861 এর মধ্যে, এই পিরিয়ডের মাঝখানে কিন্তু এটা হয়েছিল। কি হয়েছিল? কুকি রিভোল্ট। কার পিরিয়ডে হয়েছিল? ঈশানচন্দ্র মাণিক্যের পিরিয়ডেই কিন্তু হয়েছিল। আর কি আরেকটা রিভোল্ট হলো, লিখে নাও, খুবই একটা মেইন রিভোল্ট, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা কি? এটা হলো ত্রিপুরা রিভোল্ট, বা এটাকে আরেকটা নামে বলা যায়, এটা হলো তিপ্রা রিভোল্ট। তিপ্রা তিপ্রা রিভোল্ট, তিপ্রা রিভোল্ট, তিপ্রা রিভোল্টও কিন্তু এটা ওনার ঈশানচন্দ্র মাণিক্যের পিরিয়ডে কিন্তু হয়েছিল। তিপ্রা রিভোল্ট, তিপ্রা রিভোল্টটা কিন্তু ওনার পিরিয়ডে হয়েছিল। কবে হয়েছিল? 1850 সালে। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের যে এটার ত্রিপুরার ইতিহাস, এটার যে সেকেন্ড ক্লাস, এটা আজকে এখানেই সমাপ্ত করা হলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে এই সিরিজের। ঠিক আছে, ধন্যবাদ।